আজকের মধ্যে যেটা পড়াবো সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে ভারত। ভারতের টোটালটা এখানে পড়তে হবে। ভারতকে এখানে দুভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাকৃতিক দিক থেকে, একটা হচ্ছে আঞ্চলিক দিক থেকে। প্রাকৃতিকের এখানে কয়েকটা টপিক আছে এবং আঞ্চলিক একটা টপিক আছে। সেগুলো হচ্ছে প্রাকৃতিকের গুলো হচ্ছে ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, এগুলো হচ্ছে প্রাকৃতিকের গেল। আর আঞ্চলিকের যেগুলো আছে সেগুলো হলো শস্য, মানে অর্থনৈতিক যেটা বিভিন্ন রকম শস্য আছে, জনসংখ্যা, পরিবহন, এগুলো হচ্ছে আঞ্চলিকের দিকটা। তো আমরা যেটা করবো আজকে ভারতের প্রাকৃতিক পার্টটা, সেটা হচ্ছে ভারতের জল সম্পদ। ভারতের জলসম্পদ বলতে এখানে টোটাল জলটাকে বোঝাচ্ছে ভারতের মধ্যে। মানে গোটা আমি যদি এটা ভারত যদি দেখি, গোটা ভারতে সমস্ত রকম জলের সোর্স বলতে যেখান থেকে জলটা আমাদের কাছে আসে, সেটা নদ নদী হতে পারে, খাল বিল হতে পারে, হ্রদ, বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে জল আসে। তাহলে সমস্তটাই আমরা এখানটাতে পড়বো একটু ছোট করে, খুব সোজা জিনিস। জলসম্পদের মধ্যে যেটা আমরা সব থেকে বেশি পাই যার জল, সেটা হচ্ছে নদ নদী। প্রত্যেকে নদ নদী নিজের চোখেই দেখেছে, টিভিতে দেখবে, নিজের চোখে প্রত্যেকেই দেখেছে নদী। তো নদী পড়তে গিয়ে ভারতে আমরা সবাই জানি ভারত হচ্ছে একটা নদী মাতৃক দেশ। মানে ভারতে নদীর পরিমাণ প্রচুর, তাই এবং গোটা ভারতে জনসংখ্যা প্রায় 90% এই নদীর উপর ডিপেন্ড করে থাকে। মানে নদীর উপর ডিপেন্ড করে থাকছে, মানে কৃষিকাজের উপরও ডিপেন্ড করে থাকছে। মানে নদী ছাড়া কিন্তু কৃষিকাজ যেহেতু হয় না ভারতে, তাই জন্য ভারতে নদ নদীর ভূমিকাটা অত্যন্ত বেশি। তো ভারতের নদী পড়তে গেলে ভারতে প্রথমে আমাদের যে নামটা মনে আসে নদীর, সেটা হচ্ছে গঙ্গা। এছাড়াও কয়েকটা নদীর নাম তোমরা জেনে অবশ্যই থাকবে, সেটা হচ্ছে সিন্ধু, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী, অনেক কটা নদীর নাম আছে, একটু কয়েকটা জেনে রাখতে হবে। তো নদী পড়তে গেলে আমাদের জানতে হবে ভারতের নদীগুলোকে কি কি ভাগে ভাগ করা হচ্ছে। আমাদের এখানে ভারতকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, মাঝখান থেকে, এটা একটা উত্তর দিক, এটা হচ্ছে একটা দক্ষিণ দিক, তাহলে এই দিকের নদীগুলোকে বলবো আমরা হচ্ছে উত্তর ভারতের নদী, আর এই দিকের নদীগুলোকে বলবো হচ্ছে দক্ষিণ ভারতের নদী। এই দিকের গুলো উত্তর ভারত, এই দিকটা হচ্ছে দক্ষিণ ভারত। মানে এই সমস্ত এরিয়ায় যে নদীগুলো পড়ছে সেগুলো হচ্ছে উত্তর ভারতের নদ নদী, আর এই সমস্ত এরিয়ায় যেসব নদীগুলো পড়ছে সেগুলো হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। তো কিছু বেসিক পার্থক্য আছে, বা উত্তর ভারতের নদী কয়েকটা নাম আমাকে জানতে হবে, আর দক্ষিণ ভারতের নদী কয়েকটা আমাকে নাম জানতে হবে, তাদের উৎপত্তি স্থল আমাকে অবশ্যই জানতে হবে। আগে জেনে নিই উত্তর ভারতের কয়েকটা নদীর নাম এবং দক্ষিণ ভারতের কয়েকটা নদীর নাম, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উত্তর ভারতের নদী প্রথমেই আসে হচ্ছে 1 নম্বরে গঙ্গা, 2 ব্রহ্মপুত্র, 3 সিন্ধু। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই তিনটেই হচ্ছে উত্তর ভারতের, মানে এই দিককার সব থেকে বড় বা বৃহৎ নদী, নদ নদী যেগুলো। এরপর যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণ ভারতের কয়েকটা নদীর আমরা নাম জানি। দক্ষিণ ভারতের 1 নম্বরে দক্ষিণ ভারত পড়ার আগে দক্ষিণ ভারতের নদ নদীগুলোকে, মানে এই পরের নদ নদীগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা এই দিককার, একটা হচ্ছে এই দিককার। মানে এখান থেকে এতদূর একটা যদি দাগ টানি, তাহলে এদিকে একটা ভাগ হচ্ছে আর এদিকে একটা ভাগ হচ্ছে। এদিকটা হচ্ছে পশ্চিম, এদিকটা হচ্ছে পূর্ব। তাহলে একদিকটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী, মানে এদিক থেকে যে উৎপত্তি লাভ করেছে সেটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী, আর এদিক থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী। মানে
দক্ষিণ ভারতের নদীটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ব বাহিনী, একটা হচ্ছে পশ্চিম বাহিনী। পূর্ব বাহিনী আর পশ্চিম বাহিনী। পূর্ব দিকে নদীটাকে বলছে পূর্ব বাহিনী নদী, পশ্চিম দিকে নদীগুলোকে বলছে পশ্চিম বাহিনী নদী। তো পূর্ব বাহিনী নদী কয়েকটা নাম হচ্ছে দক্ষিণ ভারতের নদী। তাহলে এই দুটো পার্ট, একটা হচ্ছে পূর্ব বাহিনী আর একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। পূর্ব বাহিনী নদীর মধ্যে কি কি আছে কয়েকটি ইম্পর্টেন্ট নাম আমরা জেনে রাখি। সেটা হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী, সরি পূর্ব বাহিনী নদী। আর পশ্চিম বাহিনী নদীগুলো কোনটা? নর্মদা আর তাপ্তি। এটা কিন্তু আমাদের অবশ্যই উদাহরণ জেনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন একটা থাকবে শর্ট কোশ্চেন হিসাবে। ঠিক আছে, পূর্ব বাহিনী নদী কোনগুলো? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। পশ্চিম বাহিনী নদী কোনগুলো? নর্মদা, তাপ্তি। আমি ডিটেইলসে আমার পরে আসছি, শুধু এটা কয়েকটা উদাহরণ দিয়ে আমি রাখলাম। এবার আমি আসছি উত্তর ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদী পড়তে গেলে, মানে আমি যদি উপরে পাঠটা পড়ি, তাহলে প্রথমে আমাদের ধারণা যেটা আসে সেটা হচ্ছে 1 নম্বর গঙ্গা। অবশ্যই গঙ্গা নদী। এটা হলো সবথেকে ভারতের দীর্ঘতম নদী, মানে সবথেকে গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় যে নদীটা সেটা হচ্ছে গঙ্গা। এর আয়তন হচ্ছে 2510 কিলোমিটার। গোটা ভারতে 2510 কিলোমিটার জুড়ে অবস্থান করেছে গঙ্গা নদী। ভারতের হচ্ছে দীর্ঘতম নদী। এটা কিন্তু অবশ্যই একটা কোশ্চেন যে ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হচ্ছে গঙ্গা। তো গঙ্গার এখানে আমাকে গতিপথটা পড়তে হবে। এর আগেও তোমরা ক্লাস 7-8 এ বা কোন একটা ক্লাসে হয়তো পড়েছো গঙ্গা নদীর গতিপথ, সেটাকে আবার নতুন করে পড়তে হবে। একই জিনিস, যে গঙ্গা গঙ্গোত্রী নামক, গঙ্গোত্রী, গ ও গয় ওকার তয়ের অকলা দীর্ঘি, গঙ্গোত্রী নামক একটা হিমবাহ, সেই হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। গঙ্গোত্রী হিমবাহ গোমুখ থেকে উৎপত্তি লাভ করেছে। উৎপত্তি লাভ করার পর সেটা দেবপ্রয়াগে এসে অলকানন্দা নদীর সাথে মিশেছে, মানে আরেকটা নদীর সাথে এসে মিশেছে। মেশার পর হরিদ্বারের কাছে এসে সেটা সমভূমিতে পড়েছে। সমভূমিতে আসার পর সেটা বিহারের রাজমহল ধরে এসছে। বিহারের রাজমহল প্রত্যেকের নাম শুনেছ। রাজমহল দিয়ে এসছে, এসে মুর্শিদাবাদের কাছে, মালদার পর মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদের কাছে দুই ভাগে ভাগ হয়ে গেছে নদীটা। এইভাবে যেতে যেতে দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা নদী চলে গেছে বাংলাদেশে, তার নাম হয়ে গেছে পদ্মা। প্রত্যেকেই নাম শুনেছে পদ্মা, পদ্মার ইলিশ, সেটা হচ্ছে কিন্তু গঙ্গা। ঠিক আছে, আর একটা নদী যেটা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়ে কলকাতা, হাওড়া, সবাই নাম শুনেছ, হাওড়া দিয়ে হুগলি দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, সেটার নাম হচ্ছে ভাগীরথী হুগলি। ভাগীরথী হুগলি নদী। তাহলে গঙ্গা নদী মুর্শিদাবাদের কাছে বা সমভূমিতে আসার পর দুভাগে ভাগ হয়ে গেছে। একটার নাম বাংলাদেশে গেছে, তার নাম কি? পদ্মা। আর একটা হচ্ছে নাম যেটা গেল বঙ্গোপসাগরে পড়লো, সেটাই হচ্ছে ভাগীরথী হুগলি। আমরা এই নদীটাকে দেখতে পাই, কারণ এটা বাংলাদেশে অবস্থিত চলে গেছে, এই জন্য এটা দেখতে পাই না, এটা বাংলাদেশের লোকটা দেখতে পাই। তো এটা হচ্ছে গঙ্গার গতিপথ। এইটুকুটা আমাকে কিন্তু পড়ে রাখতে হবে 3 নম্বরের কোশ্চেনের জন্য। গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো বা ব্যাখ্যা করো।
ঠিক আছে, তাহলে কি বললাম, গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, আর দুভাগে ভাগ হয়েছে সমভূমিতে আসার পর, কি কি ভাগে, পদ্মা আর ভাগীরথী হুগলি, দুটো কিন্তু একটাই নদী, ভাগীরথী হুগলি। ঠিক আছে, এরপর গঙ্গার পর আসছি সিন্ধু। সিন্ধু নদী সব থেকে প্রাচীন নদী একটা। সিন্ধু নদীর উৎপত্তি লাভ করেছে হচ্ছে তিব্বত থেকে। তিব্বতের মানস সরোবর, তিব্বতের মানস সরোবর মানস সরোবরে সিনকাবাব, সিনকাবাব এই হিমবাহটা থেকে উৎপত্তি লাভ করেছে। অবশ্যই উৎপত্তি কোত্থেকে লাভ করেছে এটা কিন্তু পড়তে হবে আমাকে। তাহলে সিন্ধু নদী কোত্থেকে উৎপত্তি লাভ করেছে, তিব্বতের মানস সরোবরে, তিব্বত নামে যে দেশটা আছে চীনের সাথে অ্যাটাচ, তিব্বতের মানস সরোবরে সিনকাবাব হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। কোন নদী না, সিন্ধু নদী হলো। এরপর যেটা আছে সেটা হলো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র কোত্থেকে উৎপত্তি লাভ করেছে, ব্রহ্মপুত্র উৎপত্তি লাভ করে তিব্বতের মানস সরোবর থেকে, কিন্তু হিমবাহটা হচ্ছে অন্য, সেটা হচ্ছে চেমায়ুংদুং নামে একটা হিমবাহ আছে, সেই হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। কোনটা না, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সাংপো, দন্তে শয় আকার অনেশ্বর পয়কার, সাংপো, দন্তে শয় আকার অনেশ্বর পয়কার, সাংপো। ব্রহ্মপুত্রের আরেকটা নাম হচ্ছে সাংপো, তিব্বতে এই নামে পরিচিত। ঠিক আছে, এগুলো কিন্তু প্রতিটাই একটা করে কোশ্চেন আলাদা আলাদা করে। ঠিক আছে, তাহলে আমরা বললাম এতক্ষণ উত্তর ভারতের নদ নদী গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। তার মধ্যে গঙ্গা হচ্ছে দীর্ঘতম, ভারতের সব থেকে দীর্ঘতম নদী, এর উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমবাহ। সিন্ধু নদী উৎপত্তি স্থল হচ্ছে মানস সরোবরের সিনকাবা হিমবাহ। আর ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নদ, যার উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের মানস সরোবরের চেমায়ুংদুং। এর অপর নাম তিব্বতে এই ব্রহ্মপুত্র নদীটা সাংপো নামে পরিচিত। এরপর আসছি দক্ষিণ ভারতের নদ নদী। দক্ষিণ ভারতের নদ নদী, একটু আগে বললাম এই দক্ষিণ ভারতের নদ নদীকে দুভাগে ভাগ করা হয়েছে। এই পার্টটা হচ্ছে পশ্চিম বাহিনী, এই পার্টটা হচ্ছে পূর্ব বাহিনী। তাহলে আমি এখানে দেখি দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পশ্চিম বাহিনী আর একটা হচ্ছে পূর্ব বাহিনী। পশ্চিম বাহিনীর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নর্মদা, তাপ্তি। নর্মদার উৎপত্তি স্থল হচ্ছে শ্রী অমরকণ্টক পর্বত থেকে, অমরকণ্টক পর্বত থেকে নর্মদা নদীতে উৎপত্তি লাভ করেছে। তাহলে পশ্চিম বাহিনীর মধ্যে কি কি বললাম, নর্মদা এবং তাপ্তি। এবার হচ্ছে পূর্ব বাহিনী, পূর্ব বাহিনীর মধ্যে কি কি আছে, সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গোদাবরী, কৃষ্ণা,
কাবেরী আর মহানদী। মহানদী পূর্ববাহী নদীর মধ্যে কি কি আছে? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। তার মধ্যে গোদাবরীটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা মনে রাখার বিষয় এটা, যে গোদাবরী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। মানে আমি যদি উত্তর ভারতে বা সমগ্র ভারতে যে তাহলে হচ্ছে গঙ্গা সব থেকে দীর্ঘতম নদী, যেটা আমি একটু আগে বললাম যে গঙ্গা গোটা ভারতের দীর্ঘতম নদী। আর গোদাবরী আমি যদি এই পার্টটা দেখি তাহলে এই পার্টটার মধ্যে দক্ষিণ ভারতটার মধ্যে গোদাবরী হলো সব থেকে দীর্ঘতম নদী। তাহলে গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। খুব পরীক্ষায় কোশ্চেনটা আসে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি, প্লাস এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং এর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু একটা ম্যাপ পয়েন্টিং থাকবেই নদী দিয়ে, বিশেষ করে এইসব নদীগুলো কিন্তু একটা ম্যাপ পয়েন্টিং এ থাকেই। এই কয়েকটা নদী নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, এগুলোর মধ্যে কিন্তু একটা ম্যাপ পয়েন্টিং হিসাবে থাকে। ম্যাপ পয়েন্টিং কিন্তু এইভাবে নাম নাও তুলে দিতে পারে, শুধু তুলে দিতে পারে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, এইভাবে কিন্তু ম্যাপ পয়েন্টিং এ থাকে। ঠিক আছে, তাহলে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী আসবে তখন নিশ্চয়ই আমাকে উপর দিকে দেখলে হবে না, তাহলে কোথায় দেখতে হবে? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী মানে নিচের দিকে দেখতে হবে, কারণ এটা দক্ষিণ ভারত। দুটো পার্ট আমি বলেছি, আবার আলাদা আলাদা করে ভাগ করেছি নদীর ক্ষেত্রে, একটা উত্তর ভারত, একটা হচ্ছে দক্ষিণ ভারত। তাহলে এগুলো গেল হচ্ছে উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদী। এই দুটো নদী নদ নদীর মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। পার্থক্যগুলো কি কি একটু বলি। উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী পার্থক্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বড় কোশ্চেনের জন্য। এক নম্বর পার্থক্য হচ্ছে উত্তর ভারতের নদীগুলো মানে এই পার্টের নদীগুলো বেশিরভাগ বা সবগুলোই হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। আর দক্ষিণ ভারতের নদীগুলো বেশিরভাগই বৃষ্টির জল থেকে উৎপত্তি লাভ করেছে। কি বললাম? উত্তর ভারতের নদীগুলো হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে, দক্ষিণ ভারতের নদীগুলো বৃষ্টির জল থেকে উৎপত্তি লাভ করেছে। দুই নম্বর, উত্তর ভারতের নদীগুলো যেহেতু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে, এই জন্য সারা বছর নদীতে জল থাকে, কোনো সময় এখানকার জলগুলো শুকায় না। এই জন্য উত্তর ভারতের নদীগুলোকে নিত্যবহ নদী বলে। কি বললাম? উত্তর ভারতের নদীগুলোতে যেহেতু হিমবাহের জল দ্বারা সৃষ্টি হয়েছে বা পুষ্ট, এই জন্য উত্তর ভারতের নদীগুলোতে সারা বছর জল থাকে, কোনো সময় জল শুকায় না। এই জন্য উত্তর ভারতের নদীগুলোকে বলা হচ্ছে নিত্যবহ নদী। অপরদিকে দক্ষিণ ভারতের নদীগুলোতে সারা বছর জল থাকে না, কারণ এগুলো বৃষ্টির জলে পুষ্ট বা বৃষ্টির জলের সৃষ্টি। যখন বৃষ্টি হয় তখনই জল থাকে, বৃষ্টি না হলে জল কিন্তু আবার অটোমেটিক শুকিয়ে যায়। এই জন্য দক্ষিণ ভারতের নদীগুলোকে বলা হয় অনিত্যবহ নদী। কি বলা হয়? অনিত্যবহ নদী। এটা গেল 2 নম্বর। 3 নম্বর, উত্তর ভারতের নদী উদাহরণ আমি একটু আগে বললাম, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। দক্ষিণ ভারতে একটু আগে উদাহরণগুলো বললাম, নর্মদা, এখানে আর ভাগ করা দরকার নেই, ডাইরেক্ট আমি লিখে দিতে পারবো নর্মদা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। ঠিক আছে, এটা গেল 3 নম্বর। 4, উত্তর ভারতের নদীগুলোতে যেহেতু বেশি বড় নদীগুলো, খরস্রোতা, তাই নদীর নাব্যতা বেশি হওয়ার জন্য নৌ পরিবহন মানে জাহাজ চলাচলের সুবিধা হয়। উত্তর ভারতের নদীগুলোতে জাহাজ চলাচলের সুবিধা হয়, দেখবে গঙ্গায় জাহাজ চলে বা লঞ্চ চলে বড় বড়। অপরদিকে দক্ষিণ ভারতের নদীগুলো বা নদ নদীগুলো, এগুলোতে নাব্যতা কম থাকায় জাহাজ চলাচল সেরকম ভাবে করতে পারে না, মানে বড় বড় জাহাজ চলাচল করতে পারে না। 5 নম্বর,
উত্তর ভারতের নদীগুলো তীরে বেশিরভাগ জনসংখ্যা বা জনবসতি গড়ে উঠেছে। গঙ্গা নদীর তীরে দেখতে পারো, কারণ আমরা সবাই কিন্তু গঙ্গার তীরে বেশ করে কিন্তু আছি বলতে গেলে। তাহলে উত্তর ভারতের নদীগুলো কি হচ্ছে, জনসংখ্যা বা জনবসতি এই নদীগুলোকে কেন্দ্র করে বেশি পরিমাণে গড়ে উঠেছে। অপরদিকে দক্ষিণ ভারতের নদীগুলো থেকে সেইভাবে কিন্তু জনসংখ্যা গড়ে ওঠেনি। 6 নম্বর, উত্তর ভারতের নদীগুলো বেশিরভাগই হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? হিমালয় পর্বত থেকে। অপরদিকে দক্ষিণ ভারতের নদ নদীগুলো বেশিরভাগই উৎপত্তি লাভ করেছে পশ্চিম ঘাট পর্বত থেকে। কোথা থেকে? পশ্চিম ঘাট পর্বত থেকে। এগুলো হচ্ছে আরো কয়েকটা পার্থক্য আছে, ওদের বইয়ে দেখবে 7-8টা বেশি পার্থক্য আছে উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য। সবগুলো করা দরকার নেই, মিনিমাম 5টা করলেই হবে। সোজা যেগুলো 5টা আছে সেগুলো আমি 5টা করে নিব উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদীর জন্য। যদি পার্থক্য না আসে, যদি এইভাবে আসে উত্তর ভারতের নদীর 5টা বৈশিষ্ট্য লেখো, তাও কিন্তু উত্তর তাহলে একটাই হবে, শুধু এই পার্টটা। বা যদি আসে দক্ষিণ ভারতের নদীর বৈশিষ্ট্য, তাহলে শুধু হবে এই পার্টটা। ঠিক আছে, তাহলে এগুলো হলো উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর পার্থক্য। এরপর আসছি, নদী গেল, এরপর যেটা আছে সেটা হচ্ছে হ্রদ। যেহেতু জলসম্পদ পড়ছি, তাই সবগুলোই পড়তে হবে। যেখান থেকে জল আসে আমাদের ভারতে, যেখান থেকে জলগুলো আমরা পাই, পুরোটাই পড়তে হবে। এরপর যেটা সেটাতে নদ নদীর পর এটা হচ্ছে হ্রদ। ভারতে এরকম প্রচুর হ্রদ আছে যারা আমাদের ভারতের জনবসতি বা আমাদের মানুষদের বা পুরো জীব কুলকে জল দিয়ে থাকে। সেরকম কয়েকটা হ্রদ হচ্ছে উলার হ্রদ, ডাল হ্রদ। উলার হ্রদটা হচ্ছে ভারতের সবথেকে বৃহত্তম হ্রদ। অবশ্যই এই জন্য মনে রাখতে হবে, ভারতের বৃহত্তম হ্রদ কি? উলার হ্রদ, কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ বা উলার লেক। আর একটা হচ্ছে ডাল হ্রদ বা ডাল লেক। এছাড়াও আছে চিল্কা হ্রদ, চিল্কা। আর আছে হচ্ছে সম্বর, রাজস্থানে অবস্থিত সম্বর হ্রদ। আর আছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ, এই নামগুলো এই জন্য লিখলাম কারণ প্রত্যেকটা নাম কিন্তু ম্যাথ পয়েন্টের জন্য ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোয়েশ্চেন, এই চ্যাপ্টার গোটা ভারত থেকে প্রচুর পরিমাণে শর্ট কোয়েশ্চেন আর ম্যাপ পয়েন্টিং আছে। এই জন্য এই কয়েকটা নাম লিখলাম যে এগুলো কিন্তু ম্যাপ পয়েন্টিং এ প্রায় আসে পরীক্ষাতে। উলার হ্রদ ভারতের বৃহত্তম হ্রদ, ডাল হ্রদ এগুলো দুটোই কাশ্মীরে অবস্থিত, চিল্কা উড়িষ্যাতে অবস্থিত, সম্বর রাজস্থানে অবস্থিত এবং লোকটাক উত্তর পূর্ব ভারতে অবস্থিত, মিজোরামে এখানটাতে অবস্থিত লোকটাক হ্রদ। প্রত্যেকটাই কিন্তু পরীক্ষাতে একবার না একবার করে এসছেই। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের হ্রদ, মিটিয়ে দিচ্ছি। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে জলসেচ। পরের টপিক জলসেচ।
জলসেচের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে জলসেচ করা হয় মেনলি তিন ভাবে। কি কি? একটা হচ্ছে কূপ, দুই নলকূপ, তিন খাল বা সেচ খাল। এই তিন ভাবে জলসেচ করা হয়। কোশ্চেনটা হচ্ছে আমাদের ভারতবর্ষে জলসেচের পদ্ধতিগুলি কি কি? এক হচ্ছে কূপ, দুই নলকূপ, তিন হচ্ছে খাল বা সেচ খাল। ভারতবর্ষে প্রায় 20% কৃষিকাজ কূপ দিয়ে হয়। কূপ মানে কুয়ো। তোমরা গ্রামে বা দেখেছো প্রত্যেকের বাড়িতে, শহরে অনেকের বাড়িতে হয়তো কুয়ো দেখে থাকবে। এই কুয়ো দিয়ে জলসেচ হয়, এই জলসেচ করা হয় শস্যের মানে কৃষিকাজের জন্য। সেটা হচ্ছে 20%, খুব কম পরিমাণে হয়। এছাড়া সব থেকে বেশি পরিমাণে যেটা হয় সেটা হচ্ছে নলকূপ এবং হচ্ছে সেচ খাল। নলকূপ হয় প্রায় 40%, 40% কৃষিকাজের ক্ষেত্রে নলকূপ ইউজ করা হয়। মানে সব থেকে বেশি প্রচলিত কিন্তু হচ্ছে এটাই, নলকূপ। নলকূপটা কি? শ্যালো যেটাকে আমরা বলি, মাটির তলে পাইপ ঢুকিয়ে বিদ্যুৎ চালিত ইঞ্জিন বা জেনারেটর চালিয়ে যে জলটা বের করা হয় সেটাই হচ্ছে নলকূপ। এই জলটা মেইনলি হচ্ছে যেটাকে বলে সেটা হচ্ছে ভৌম জল, মানে মাটির তলে যে জলটা থাকে সেটাই হচ্ছে নলকূপের মাধ্যমে আমরা ইউজ করি। কত পার্সেন্ট ইউজ করি আমরা? 40% কৃষিকাজে কিন্তু আমরা নলকূপ ইউজ করি। আর একটা যেটা হচ্ছে খাল বা সেচ খাল, এটা আমরা প্রায় 40% ইউজ করে থাকি কৃষিকাজের ক্ষেত্রে। তো এই খালকে আবার দুভাগে ভাগ করেছি আমরা। একটা হচ্ছে নিত্যবহ খাল, মানে যেই খালে সারা বছর জল থাকে। আর একটা হচ্ছে অনিত্যবহ খাল, মানে যে খালে সারা বছর জল থাকে না, সেটা হচ্ছে অনিত্যবহ খাল। এরকমই একটা খাল, পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল। একটা কোশ্চেন আছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম খালের নাম কি? সেটা হচ্ছে মেদিনীপুর খাল। মেদিনীপুর খাল মানে একটা হচ্ছে খালের উদাহরণ আমি এখানে দিলাম, মেদিনীপুর খাল। এখানে আরেকটা কোশ্চেন হবে, একটা কোশ্চেনে একটা অ্যানসার, দুটো কোশ্চেন। একটা হচ্ছে খালের একটা উদাহরণ মেদিনীপুর খাল, আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ খালের নাম কি? মেদিনীপুর খাল। হলো কোশ্চেনটা 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, যে ভারতের জলসেচ ব্যবস্থাটা কি কি বা কি কি ভাবে ভারতের জলসেচ করা হয়। এক লাইন করে বা 2 লাইন করে একটু করে লিখতে হবে। কূপ, নলকূপ, খাল। যেটুকু বললাম, কূপ হচ্ছে ভারতে 20% হিসেবে কাজ করা হয়,